স্কুল, স্কুলের মতো সামনে তো বললে ওই তো 2-4 দিন পরে আছে ডি গ্রুপ, তাই তো? সরি, এনটিপিসি রয়েছে। কোনটা ডি গ্রুপটা? দেখো তো সত্যি সাউন্ড ক্লিয়ার আছে, তারপর শুরু করছি। সাউন্ডটা ক্লিয়ার আসলে বলো। সাউন্ড ক্লিয়ার আছে? এটাই করাচ্ছি, বুঝলা? সামনে আমাদের পরীক্ষা আছে, সুতরাং সেই অনুযায়ী করি। শুধু একটু খাতা দেখো, তোমার ওই মানে টাউন প্লেসগুলো লেখা নেই, তাই তো? টাউন আর প্লেস লেখা নেই, টাউন আর প্লেসই শুরু করছি। টাউন আর প্লেস শুরু করছি। আচ্ছা, এখনো মনে হয় ইয়ের নোটিফিকেশনটা বেরোয়নি। ওর নাম কি বলে, ভুলে যাচ্ছি। কিসের? সি গ্রুপ, ডি গ্রুপের খুব প্রভাবলি বেরোয়নি এখনো পর্যন্ত। তা প্রত্যেককে বলেছি যে সি গ্রুপ, ডি গ্রুপ কেমন হবে জানি। সি গ্রুপে 60-এর পরীক্ষা নিচ্ছে, হলো? রিজনিং নেই, অঙ্ক, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজ। ডি গ্রুপে যখন যাচ্ছ 45-এ পরীক্ষা, সেখানে আবার খুব প্রভাবলি যদি নোটিফিকেশন বেরোয়নি, নোটিফিকেশন বেরোলে ভুলে যাবে। ইংরেজিটা বাদ আছে, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে সুযোগ ভালোই আছে। ওরা যা বলছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আইনি জটিলতা যদি আর না আসে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা প্রবল। সেপ্টেম্বরের যদি ফার্স্ট উইকে নেয়, জুন, জুলাই, অগস্ট 3টে মাস আছে। 3টে মাস, 90 দিন খাটলে। হ্যাঁ, এবার যারা টোটালি জিরোতে রয়েছে তাদের কথা বলছি, যারা প্র্যাকটিসে রয়েছে তারা টানলে হয়ে যেতে পারে। ছাড়ো, আজকে জিকে নিয়ে কিছু টেনে নিই নাকি? অবশ্যই যে জিকেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। দেখো, জিকে যখন আমরা পড়ি, আমরা জেনারেল স্টাডিজে বলি এটাকে, তাই তো? একটা পার্ট হয় স্ট্যাটিক, এটা মুখস্থ করা ছাড়া উপায় নেই, কেন বোঝাটা অত কিছু থাকে না। 2 নাম্বারটা আছে সাবজেক্ট। সাবজেক্টের উপর জিকে থাকে। সাবজেক্ট বলতে কিন্তু আমি এটা বলছি না যে অপশনাল পেপার অথবা সাবজেক্ট পেপার না। এর মধ্যে থাকে কি 5টা। একটা হিস্ট্রি থাকে, মানে একটা না, মানে হিস্ট্রি পার্ট থাকে, জিওগ্রাফি পার্ট থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম, পলিটিক্যাল, হ্যাঁ, সায়েন্স থাকে, পলিটিক্যাল সায়েন্স অথবা এটা কনস্টিটিউশন শুনতে হবে, হ্যাঁ। আর কি থাকে, ইকোনমিক্স। এই 5টা পার্ট থাকে সাবজেক্ট। আবার এরও কিছু এখানে ঢুকে যায়, যদিও স্ট্র্যাটেজিকে মেইনলি কি কালচার, স্পোর্টস, আর্কিটেকচার এগুলো নিয়ে। আর একটা পার্ট, সেটা হচ্ছে সিএ, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স।
কারেন্ট অ্যাফেয়ার্স দেখবা এটা 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 এই পার্ট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, এবার দেখা গেল কোনো কিছু তোমার আবিষ্কার হয়েছে, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। কিন্তু আমরা দেখি সায়েন্স গতিশীল হচ্ছে, ভূগোলে বিভিন্ন রূপান্তর ঘটে, ফিজিক্যালে না, ইকোনমিক্যাল, কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমিক্স তো বটে। তাহলে এই তিনটে পার্ট নিয়ে জিকে হচ্ছে। আজকে এই পার্টে আসছে যেটা আমাদেরকে মুখস্থ করতে হয়। সবার আগে লেখো, এক কাজ করো, উপরে লিখে নাও টাউনস অ্যান্ড প্লেসেস, টাউন অ্যান্ড প্লেসেস বা টাউন অ্যান্ড প্লেস। টাউন অ্যান্ড প্লেস দেখো, মাউন্ট আবু, যেটা করছি সেটা হচ্ছে মাউন্ট আবু। ভালোভাবে বুঝবো কেন করছি এটা বা কেন করছি। মাউন্ট আবু, সবার আগে দেখবো মাউন্ট আবুর অবস্থানটা কোথায় রয়েছে। অবস্থানটা হচ্ছে রাজস্থান। অবস্থান কোথায়? রাজস্থান। এবার রাজস্থানের কোথায় সেটা হচ্ছে আরাবল্লী। আরাবল্লী মানে আরাবল্লী পর্বত। দেখো জিকে কি করে আসে বলা বড় দুষ্কর। তাহলে এরকম হতে পারে আরাবল্লী পর্বত কোন রাজ্যে, উঠিয়ে দিতে পারে, বা রাজস্থানে একটা পর্বতের নাম করো, উঠিয়ে দিতে পারে। এমসিকিউ হচ্ছে এটা। এবং মনে রাখবে দিলওয়ারা, দিলওয়ারা টেম্পল এখানে। তাহলে বলতে পারতো তো দিলওয়ারা টেম্পল কোথায় আছে। হ্যাঁ, আর একটা এই স্থানটা মেনলি জৈনদের একটা পবিত্র স্থান। দিলওয়ারা টেম্পলটা আরাবল্লীতে রাজস্থান। রাজস্থান মাউন্ট আবু নিয়ে বলছি। মাউন্ট আবু কোথায়? রাজস্থানে, স্পেসিফিক হলো আরাবল্লীতে। মাউন্ট আবুতেই আমরা দেখব দিলওয়ারা টেম্পল এবং মাউন্ট আবু পবিত্র স্থান কার? মাউন্ট আবুটা কি ওই জায়গা? এবার সতু রাতের দিকে আমাকে একটু খেয়াল করে দিও বা হোয়াটসঅ্যাপই করে রেখো। জৈন বৌদ্ধ মানে যত ধর্মমত আছে না, বলা যায় না তো, পরীক্ষায় প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে। আমি তাহলে একটা স্ট্রাকচার করে ওটা বুঝি। হ্যাঁ, এটা একটু মনে করবো, বুঝবো গো, বুঝবো, ওকে বুঝি। তাহলে মাউন্ট আবু গেল 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আগা খা প্যালেস। আগা খা প্যালেস খুব সুন্দর ইতিহাস রয়েছে। দেখো আগা খা প্যালেস লিখেছি আমরা, লিখেছি কি? তাহলে সচরাচর যেমন করি এটা পুনেতে। কোথায়? পুনে আসলে বারবার বলেছি কেন জিকেটা এভাবে মুখস্থ রাখতে হয়। ভারতের প্রথম যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিটিং হওয়ার কথা ছিল ফরমেশনের সময়, সেটা পুনেতে হওয়ার কথা ছিল হিসাব মতো। সালটা কত ছিল? 1885। কিন্তু একদম 11th আওয়ার মানে একদম শেষ সময় সেখানে মিটিংটা ক্যান্সেল করে দেওয়া হয় এবং শিফট করা হয় বোম্বেতে, আজ যেটা মহারাষ্ট্র। এবার কারণটা কি ছিল? অবভিয়াসলি প্লেগ রোগের জন্য হয়েছিল। প্লেগ মহামারী বলতে পারো। প্লেগ কি থেকে হয়? ইঁদুর থেকে হয়। ভালো কথা। আর গণেশের পুজো করে
এই তো দোকানে গণেশ পুজো করে দিই ইঁদুর মারার ইঁদুর মারার গল্প। তাহলে মানে আমরা বিধুরে গায়ে তুলল। আচ্ছা চলেছি তাহলে পুনেতে। এখানে দেখো মহাত্মা গান্ধী, হ্যাঁ মহাত্মা গান্ধী, তার আগে একটা কথা বলবো। মহাত্মা গান্ধী তো অ্যাকচুয়ালি নাম না, মোহনদাস করমচাঁদ গান্ধী। কিন্তু ব্যাপারটা হলো জানো, গতকাল না পরশু মহাত্মা গান্ধীর নাম যখন জিজ্ঞাসা করলো একজনকে, সে বলতে পারলো না। মোহনদাস করমচাঁদ গান্ধী। ইভেন শোনো, প্রধানমন্ত্রীর নাম ঠিক বলে না, নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর নাম না তো পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নিমন্ত্রণ করতে হবে না, ওই জায়গায় যারা যায় সেই জায়গায় গেছে। সত্যি ওই বিহার না ইউপির ওদিকে কয়েকটা বাচ্চাকে জিজ্ঞেস করছে যে প্রধানমন্ত্রীর নাম কি, ওরা বলছে মোদী সরকার। মোদী সরকার। তাহলে দেখবে এই আগা খা প্যালেসে মহাত্মা গান্ধীকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়। কি বললাম? হাউস অ্যারেস্ট করে রাখা হয়। এর সাথে মহাত্মা গান্ধীর যিনি ওয়াইফ বা স্ত্রী, তার নাম জানো? কস্তুরবা গান্ধী। কস্তুরবা গান্ধী। তাহলে ইনিও অ্যারেস্টে ছিলেন। এবং মনে রেখো, এইখানে আগাগা প্যালেসে উনি যখন ওই দশায় ছিলেন তখন কস্তুরবা গান্ধীর মৃত্যু হয়। কোথায় মৃত্যু হয়? এইখানেই মৃত্যু হয়, মনে থাকবে। তাহলে এরকম তো একটা আসতে পারে নাকি যে কস্তুরবা গান্ধীকে অবশ্যই গেল, অবশ্যই এটা দেবে না, কস্তুরবা গান্ধীকে দেবে না, প্রশ্নের উত্তর করে দেবে। বলতে পারে ওনার মৃত্যু কোথায় হয়েছে, আঘাত হলো। অত এরকম তো জায়গার নাম দিয়ে দিয়েছে। জিকের যে ভেরিয়েন্স আসছে জায়গার নাম দিয়ে দিয়েছে। তখন কোথায় ক্লিয়ার দেখুনি? তো হাউস অ্যারেস্টে ছিল যেমন। আগ্রা সম্বন্ধে বলতে হবে। আগ্রায় কি তাজমহল? আগ্রা কোথায়? উত্তরপ্রদেশে। এবার তাজমহলের থেকে যে প্রশ্নটা আসে, তাজমহল কে তৈরি করেছিল? না, এখানে হ্যাঁ আর্কিটেক্ট কে ছিল? জুনা খান। কি বলছি, হিসাবে দেখা। ও সবই যদি এরকম খাঁকা করে অসুবিধা আছে, হিসাবে দেখ। মোহাম্মদ বিন তুগলকের নাম ছিল না জুনা খান? দুটো যে এক করলে হবে না, দুটো এক করলে হবে। ঠিক আছে, এবার আসছি পরে। বুঝবো তাহলে অসুবিধা আছে এটাই। এইগুলো কিন্তু স্ট্যাটিস্টিকে তো, তাই অত ডিসকাসের প্রয়োজন নেই আমাদের। তাহলে সামনে আগা খা প্যালেস। এবার যেটা বলবো, অজন্তা কে? অজন্তা ওইভাবেই আসবো। এটা কোথায়? অজন্তা কে মনে রাখবে, মহারাষ্ট্র। হ্যাঁ হ্যাঁ, মহারাষ্ট্র। তাই এবার মহারাষ্ট্রের কোথায়? প্রশ্ন তো যে হারে কমপ্লেক্স করছে, মহারাষ্ট্রের কোথায় মনে রাখবে? ঔরঙ্গাবাদ। কি বললাম? ঔরঙ্গাবাদ, মনে থাকবে। তা অজন্তা কেভ যখন আসবো তখন দেখবো এখানে কিছু কেভ পেন্টিং পেয়েছি। কেভ পেন্টিং মানে গুহায় কিছু চিত্র আঁকা আছে। আর এই জায়গাটা, এই কেভটা মেনলি মনে রাখবে বুদ্ধিস্ট বা বৌদ্ধ, যারা বৌদ্ধ ছিল এদের ছিল। মানে বৌদ্ধ টেম্পল রয়েছে এখানে, বলো এটা। পরেরটা অজন্তা গেল, এবার আজমের। আজমের মানে তো জানা দরকার গো। আজমের কিছু জানা আছে?
এটাও রাজস্থান। কোথায়? এটা হচ্ছে মেনলি মুসলিম। মুসলিমদের বলতে পারো ধর্মস্থান হয়েছে। আর একটা খোয়াজা মঈনুদ্দিন, হ্যাঁ উদ্দিন চিশতি, খোয়াজা মঈনুদ্দিন চিশতি। কোথায়? খোয়াজা মঈনুদ্দিন চিশতি। এটা কি জায়গা? না না, এটা হচ্ছে মুসলমানদের যে ধর্মস্থান সেটা। এবং দেখবে বহু সেলিব্রিটি আছে তারা এখানে গিয়ে চাদর দেয়, মানে মুসলমানদের কবরের উপর চাদর দেয়। নামটা বলো। খোয়াজা, ঠিক আছে, উদ্দিন চিশতি। এটা আজমেরে? এটা তো আজমেরই বলছি। ঠিক আছে, কি বলছো বলো? ওটা লিখবো ওটা কি KHWAJA খোয়াজা। ওটা লিখবো। আজকে অফিস ছিল? হ্যাঁ, কেন কালকে ছুটি আছে? কেন ছুটি কেন? না অফিসে যাবে না? কালকে কি বার? শনিবার আছে। শনিবার আছে। আছে কালকে তাহলে অফলাইন কটা থেকে আছে? আমার তো মনেও নেই। 10টা থেকে। তোমাদের গ্রুপ করায় 10টা বা 10:30 থেকে থাকে। 10:30 থাকে তো। এক কাজ করো তো, ডাইরেক্টলি ইয়েকে ফোন করো, নাম কি বলে, তনিমাকে ফোন করে বলো কালকে সকাল 10টায় যদি অফলাইন করানো হয়, অসুবিধা আছে? করিয়ে দিচ্ছে। কেন অনলাইন হলে ওর অসুবিধা হচ্ছে, তাই তো? কতদিন অসুবিধা থাকবে? আজকে কাল থেকে হ্যালো, হ্যাঁ দিদি, কালকে সকাল 10টা থেকে অফলাইন ক্লাস করালে অসুবিধা আছে? না স্যার, অসুবিধা নেই। তাহলে বলো, ওকে বলো ইয়েকে ফোন করে দিতে, আচ্ছা, পাকিস্তান থেকে। সংযুক্ত থেকে একটু বলুন। সরি সংযুক্তকে। হ্যাঁ সে ঠিক আছে, কালকে সকাল 10টা। কালকে সকাল 10টা। এবার এলো এলাহাবাদ। এলাহাবাদ তো থাকবো। এই শরৎ থেকে এবার দিয়ে, এবার দিয়ে। ও বসে বলা যায় একটা বসিয়ে দিল। দেখো এলাহাবাদ, এটাই প্রয়াগ, তাই তো? এটা কোথায়? উত্তরপ্রদেশ। খালি এইটুকুনি লিখলেই হবে না, গঙ্গা যমুনা সঙ্গমটা এখানে, এবং এখানে মেনলি কুম্ভ মেলা, তাই তো? গেছো? এবার না, আগে। ও 2 বছর আগে কি করে হয়? এইবারের আগে যেটা হয়েছে সেটা কি? আচ্ছা, কুম্ভ মেলা। এখানে আর একটা কথা বলবো, এলাহাবাদ ভূগোলের সাথেও যুক্ত। আমাদের ভারতের যেটা স্ট্যান্ডার্ড টাইম, ভারতের স্ট্যান্ডার্ড টাইম যেটা, সেটা কোথায়? এলাহাবাদ। আরো জানতে হবে তাহলে এলাহাবাদ আমাদের স্ট্যান্ডার্ড টাইম। তাহলে এলাহাবাদের দ্রাঘিমা কত? এলাহাবাদের দ্রাঘিমা 82.5 কত? এটা করতে করতে ভূগোলের থেকে একটা অঙ্ক থাকতে পারে, প্রমাণ
সময় নির্ধারণ হয়। তুমি একটু বলো ভারতের সাথে বাংলাদেশের টাইমের পার্থক্যটা কত? টাইমের পার্থক্যটা কত? কত? 30 মিনিট। তাহলে দেখো অঙ্কটা করেই নি। হ্যাঁ, রাগিমার অঙ্ক 5 মিনিটে শিখবে। রাগিমার অঙ্কের দুটো জিনিস দেখবে, একটা তো হয় পূর্ব দ্রাঘিমা, একটা পশ্চিম দ্রাঘিমা, তাই তো? পূর্ব দ্রাঘিমা, পশ্চিম দ্রাঘিমা হয়। আরো মনে রাখবে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের সময়ের পার্থক্য 4 মিনিট হবে। এটা মনে রাখতে পারবো আমি? মনে রাখতে পারবো? এই দুটো জানলেই না, ভালো না। এই যে মধ্যটা আছে, মধ্যটা চলে আসবে। যেখানে দ্রাঘিমা কত? আমি একটু এটাকে ক্রোনোমিটার বলতে পারো, এটাকে ক্রোনোমিটারও বলা যায়, এটাকে আবার গ্রিনিচও বলা হয়, এটাকে গ্রিনিচও বলা হয়। সে যে ভাষা দাও। এই দিকটা কি বলো? ইস্ট, এই দিকটা ওয়েস্ট, তাই তো? মনে রাখবে ইস্টের দিকে প্লাস হয়, ওয়েস্টের দিকে মাইনাস হয়। এইটুকু ক্লিয়ার? আমি তিনটে স্টেপ পড়বো। এবার দেখা গেল এই জায়গাটা ভালো হবে, এই জায়গাটা আমাদের আর এটা হলো বাংলাদেশ। বাংলাদেশের দ্রাঘিমা মনে রাখবে 90 ডিগ্রি পূর্ব, আমাদের হচ্ছে 82.5 ডিগ্রি। যাই তো নেই, বুঝতে পেরে গেলাম? তুমি কি মনে মনে কলকাতা ভাবছো? না না, আমি কলকাতা 8:30 আমি ডিফারেন্সটা দেখছি। এবার প্রথম স্টেপ হচ্ছে কি ডিফারেন্স। আচ্ছা, আমাকে বললো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে 8:44 কিলো। কি বললাম? বললো ইন্ডিয়াতে যদি 8:44 PM হয়, তাহলে আপনি বলুন বাংলাদেশে কত? ফার্স্ট অফ অল কি করতে হয়? এই দুটোর পার্থক্য 90 থেকে 83.5 বাদ দিতে কত থাকে? 7.5। কত থাকে? 7.5। এটা বলতে পারি তো? এটা বলতে পারি কত? এটার জন্য 4 মিনিট, এটার জন্য হাফ, এটার জন্য 2। তাহলে এটা কত হলো দেখো তো? 28 30। তাহলে 30 মিনিট নিয়ে একটা গল্প আছে, লক্ষ্য করো। আমি তো এর টাইমটা দেওয়া আছে, তাই তো? এই দিকে যাচ্ছে, আমি কোন দিকে যাচ্ছি? কোন দিকে যাচ্ছি? পূর্ব দিকে যাচ্ছি, কিন্তু দুটো কিন্তু পূর্ব দিকে। আমি যাকে যাচ্ছি সেটা আরো পূর্ব দিকে, তাহলে প্লাস হবে। তাহলে 8:44 ছিল ইন্ডিয়ান টাইম, তাই তো? তার সাথে 30 মিনিট যোগ করে দাও, কত হবে? 4 7 7 তো 7 মানে কত দেবো? 0 ধরি। তাহলে কত হবে? 9টা মিলে সরি 14, 9টা মিলে কত? 14। ক্লিয়ার? এই জিনিসটাই এরাম না দিয়ে ওরা বললো 7:30 বা যাইছিল, বাংলাদেশে 7:30, বাংলাদেশে 7:30, তাহলে ভারতে কি করে আসলে? দেখো একই ট্রিটমেন্ট, বিয়োগ করলে 7 আর হাফ, তাই তো? বাংলাদেশের রেসপেক্টে ইন্ডিয়া হলো ওয়েস্টে 28 যুক্ত 2 মাইনাস হয়ে যাবে। কিন্তু এবার দেখতে হবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসছে কোন দিকে আসছে? ওয়েস্টে পশ্চিম পানে আসছে, তার মানে বিয়োগ হবে। তাহলে 7:30 বাংলা দিয়েছিল, এখন 30 বাদ দেবো, কথা যদিও বি গ্রুপে ইংরেজি নেই, কিন্তু ইয়ে দুটো ইংরেজি বল
এটা আজকে কি একটা মনে করতে পারো। 7:44 PM বললে অথবা AM বললে অথবা PM AM বললে অথবা PM বললে, কিন্তু যদি 7টা বলো তাহলে কি বলবে? হ্যাঁ হ্যালো, তুমি কোথায় বলেছে? ওকে স্যার, ঘন্টা উল্লেখ করলে AM PM উল্লেখ করা যায় না না, এবার যেটা বলছি তোমাকে ভালো করে। যদি মিনিট উল্লেখ থাকে তাহলে AM বা PM তুমি বলবে, আর মিনিট যদি উল্লেখ না থাকে তাহলে তুমি বলবে আবার মুখোমুখি বলো দিয়ে ক্রোনোমিটারে সকাল 9টা, ক্রোনোমিটারে সকাল 9টা, কলকাতায় কটা? সকাল 9টা বাজে লন্ডনে। লন্ডন, তাহলে কলকাতায় কটা? তাই তুমি বলে স্যার কলকাতার রাজমা জানতে হবে, কলকাতায় কত? 8.5, 88.5, তাই তো? 4 4 4টা 32, 4টা 32 আর 3 35 প্লাস 2, তাই তো? 354 মিনিট। এটাই ঘন্টা 354 মিনিট মানে কত বলো? 5 ঘন্টা 54 মিনিট বলতে পারি। বলেছে লন্ডনে সকাল 9টা বা রাত্রি 9টা, হোয়াট এভার। তাহলে ক্রোনোমিটারের কত? রাত, এটা যদি PM হয় 1:54, তাহলে এর সাথে কি করবো? 9টা যোগ করবো, তাই তো? তাই 9 আর 5 কত? 14.54, 14.54 তো হবে না, তাহলে 254, ট্রেনের টাইম 254। তাহলে এখানে যদি PM দিই তাহলে ডেট চেঞ্জ হয়ে গেছে, PM দিলে ডেট চেঞ্জ হয়ে গেছে, মনে রাখো। PM দিলে না, ডেট চেঞ্জ হয়, মনে রাখবে। তারিখ মনে হয় মঙ্গলবার পড়েছে, তাই তো? 3 তারিখ মঙ্গলবার। এক কাজ করবে, ওইটা তো মনে হয় ডিস্ট্রিক্ট উঠতে পারবে না, শনিবার তো মনে হয় ওইটা সামনে। তোমার সামনে কোনটা? হ্যাঁ স্টেশন তোমার নবদ্বীপ স্টেশন সামনে না বিষ্ণুপ্রিয়া? ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, চলো এবার দেখো আনন্দ ভবন। আনন্দ ভবন, আনন্দ ভবন নাম শুনেছ? কলকাতা। এটা হচ্ছে ইউপিতে আলাহাবাদ। হ্যাঁ, এটা হচ্ছে নিবাস পণ্ডিত মতিলাল নেহেরু। পণ্ডিত মতিলাল নেহেরুকে পণ্ডিত জওহরলাল নেহেরু, তাই তো? মতিলাল নেহেরু কি এটা? আরে জওহরলাল নেহেরু। এটা মতিলাল আনন্দ ভবন, যেটা উত্তরপ্রদেশ আলাহাবাদে। আমি ঘুরে এসেছি।
কোথায় গেছে? ওই আন্দোলন থেকে ভালো লাগে গেছো। গেছিলাম প্লাস সবই গেছিলাম, সব উত্তরপ্রদেশ পুরো সব জায়গায় ঘোরা আছে। তাহলে পণ্ডিত মতিলাল নেহরু এবং পণ্ডিত জওয়াহরলাল নেহরু জওয়াহরলাল নেহরু এনারা দুজনেই ছিল আইন বিচারক। বললাম আইন বিচারক, দুজনেই রাজনীতিতে যুক্ত ছিলেন পরবর্তী। এবং মন্ত্রী জওয়াহরলাল নেহরু ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য আইন ব্যবসা ত্যাগ করেন। এবার দেখা যায় মতিলাল নেহরু কি করেন, এই যে বাড়িটা, এই বাড়িটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কি করে দেয়, দান করে দেয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে দান করে দেয়। মনে রাখবে, আমরা 5 ইঞ্চি জায়গা ছাড়তে পারি। তাহলে কত বড় লোক ছিল যে প্রাসাদের মতো বাড়িটা অফিসের কাজে নিয়ে নিয়েছে। যাক, এবারে হ্যাঁ বলো বলো। তো এনারা তো মানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। ওখান থেকে একটা কথা শুনতে খারাপ লাগবে, অনলাইনে রয়েছি তবুও বলছি, ভালোই শুনবে কথাটা, অন্যভাবে কথাটা নেবে না। তুমি যখন কোনো কিছুর প্রাচুর্য রয়েছে তখন সেটা তুমি ত্যাগ করতে পারো। আজকে একটা ব্যাচে কথা হচ্ছিল, ও তো ওর করে 1 মিনিট দাঁড়াও। কথা হচ্ছিল নিঃস্ব কে হয়। নিঃস্ব সেই হতে পারে যার প্রাচুর্য রয়েছে, যার প্রাচুর্য রয়েছে সেই নিঃস্ব হতে পারে। ভিখারি কিন্তু কোনোদিন নিঃস্ব হয় না। হ্যাঁ, পরিষ্কার, ভিখারি নিঃস্ব হয় না, যার প্রাচুর্য ছিল সে নিঃস্ব হয়ে যাবে। এবার দান ধ্যান কারা করছে, যাদের হিউজ রয়েছে। কারো হিউজ থাকলে আমরা উল্টো পাল্টা নেগেটিভ ন্যারেটিভ নিয়ে আসি। আমার সেই সাহস ছিল না, আমি যেতে পারিনি। পরিষ্কার নেগেটিভ ন্যারেটিভ এনে নিজেকে মহান করে লাভ। কয়েকজনের নাম বলছি। গৌতম বুদ্ধ কে ছিলেন? রাজার সন্তান ছিলেন, অনার্সের রাজা হতে পারতেন। মহাত্মা গান্ধী কে ছিলেন? ওনার বাবা অফিসে বড় এক কর্তা ছিলেন, উনিও তাই ছিলেন। তাই তখনকার দিনে বিলেতে গিয়ে আইন পড়ে এসেছে, তখনকার দিনে এসে ভারতের কাজের জন্য নেমেছে। সুতরাং তাদের সাথে তুলনা কারো সমীচীন নয়। এখন দিন পাল্টেছে ধীরে ধীরে, কিন্তু যেটা ঠিক সেটা ঠিক বলতেই হবে। পরে ঔরঙ্গাবাদে গেছিলেন? ঔরঙ্গাবাদে গেছো গো? জানি ও না, তুমি বলে উত্তর বলছে। এর মধ্যে গিয়ে দীঘা থেকে ঘুরে এসো। ওহো, দীঘাতে তো ও গেছে, তুমি গেছিলে তো। ওই ভালো করেছে, শোনো, ও এক্সপ্রেসের টিকিট কেটে লোকাল ট্রেনে ট্রাভেল করেছে। 500 না, 510 টাকা। জগন্নাথ দেবের দান 510 টাকা। ও আবার সানগ্লাস পেয়েছিল।
আমি যে বললাম তোদের সন্তু দাদা একটা সানগ্লাস পেয়েছে, ওর দাদা 500 টাকা পেয়েছে, আর সন্তু হাওড়ায় ভাত খেয়েছে, আবার ফেরার সময় হাওড়ায় ভাত খেয়েছে। তাহলে কি খেয়েছে? যে 2.5 দিন না 3 দিন ছিল, সারাদিন বিরিয়ানি খেয়েছে। যেই বলেছি ওকে বিরিয়ানির প্রতি একটা মানে মারাত্মক দুর্বলতা রয়েছে না, তাহলে তাহলে বিরিয়ানি না, তাহলে আমরা গত বছরও যে গেছিলাম, গত বছর 18 মাসের মতো যে গেছিলাম, তো আমি বিরিয়ানি অত দেখিনি, অত বিরিয়ানি দেখিনি। আর এখন মনে হয় বিরিয়ানি একটু মানে টেস্টটা বেশি নাকি, বিরিয়ানি টেস্টটা বেশি। চলো, ঔরঙ্গাবাদ, এটা মনে রাখবে, এটা কোথায়? এটা মহারাষ্ট্র, ঠিক আছে? এটা মহারাষ্ট্রে রয়েছে। তা ঔরঙ্গাবাদ পড়বো কেন? দেখো, ইলোরা অ্যান্ড অজন্তা গুহা, হ্যাঁ, ইলোরা অজন্তা গুহাতে যদি যায়, ঔরঙ্গাবাদকে পাস করে দিয়েছে, পাস করে। কিন্তু তার থেকে আরো একটা মারাত্মক কারণ কেন পড়বো ঔরঙ্গাবাদ, মনে রাখবে, ঔরঙ্গজেব এবং তার স্ত্রী, কি বললাম? ঔরঙ্গজেব তার স্ত্রী, ঠিক আছে? তাদের টোম এখানে, কি বললাম? তাদের টোম এখানে, মানে সমাধিস্থ এখানে করা হয়েছে। ভালো লাগে, কিছুদিন আগে খুব কারেন্ট অ্যাফেয়ার্সে এটা আসছিল। মসনদ দিল্লিতে, কিন্তু তাকে কবরস্থ করা হয়েছে বহু দূরে দিল্লি থেকে ঔরঙ্গাবাদে। ওপরে তেমন ছাউনি টাউনি কিছু করা হয়নি, ওনারই আদেশ ছিল। সে যাক, কিছু জিনিস মনে রাখবে, ঔরঙ্গজেব এনাকে যখন পড়ব, ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ স্থান, দুটো লোককে শুনবে, তিনটে, একটা আকবর, একটা ঔরঙ্গজেব, একটা শাহজাহান। তিনজন দেখো কি সুন্দর একে অপরের সাথে ইতিহাসে যুক্ত কি করে। দেখো মুঘল বংশ সফরে আকবর and ঔরঙ্গজেব, এই দুজনই 49 ইয়ার্স রাজত্ব করেছিল, সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করেছিল। ঔরঙ্গজেব লাস্ট 26 ইয়ার্স, ঔরঙ্গজেব লাস্ট 26 ইয়ার্স দাক্ষিণাত্যে কাটিয়েছিল, তাকে শিবাজির জন্য। কিন্তু দেখো আকবর কি করলেন, হিন্দু অ্যান্ড মুসলিম দুটোকেই একটা সূত্রে আবদ্ধ করলেন, যার নাম দিলেন দিন-ই-ইলাহি। দিন-ই-ইলাহি, তার দিন-ই-ইলাহি কি ছিল? হিন্দু মুসলমান দুজনেরই ধর্ম ছিল, এটা নতুন। এর ফলে কত দূরদর্শিতা দেখো। দেখো ঔরঙ্গজেব কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত ধার্মিক ছিল, অত্যন্ত সৎ ও ধার্মিক। উনি যে খালি মন্দির ধ্বংস করেছেন তা না, মন্দির তৈরি টাকাও দিয়েছেন। কয়েকটা জায়গা আমি বলি, কামাখ্যা, গুয়াহাটি কামাখ্যা, এনার ফলে এখন রয়েছে। হ্যাঁ কি বলছো?
দ্বিতীয় ব্যান্ডেলে গেছো? হ্যাঁ স্যার, মানে ব্যান্ডেল চার্জে যায়নি। কেন যাওনি? ওভার টেস্ট হ্যাঁ কি হয়েছে? শুনে গেছে তিন পাল্টার মধ্যে ও ব্যান্ডেল যে চার্চ ইমামবাড়ারও কিছু জায়গায় না আছে, অনেক মন্দিরও করেছেন, ধ্বংস করেছেন। ইভেন বেশ কিছু মসজিদও উনি ধ্বংস করেছেন, করেননি যে তা না, সেটা অন্যদিন কথা হচ্ছে। কিন্তু লাস্ট 26 ইয়ার্স যেটা করলেন ওর পিছনে থাকা, তার ফলে দিল্লি থেকে দূরে ছিল, তার দিল্লির রাস্তাও উনি ধরতে পারেন। এবং বলা হয় এনার সময় সাম্রাজ্যের ধ্বংসটা সম্পূর্ণ সুনিশ্চিত হয়ে যায়। কিন্তু বারাবতী অত্যন্ত ধার্মিক ছিল, রাজকোষ থেকে পয়সা নিতেন না, টুপি তৈরি করা বা এরম কিছু করতেন, সেই থেকে তার ভরণ চালাতেন। আকবর আর একদিকে হিন্দু মুসলমান ঐক্য স্থাপনের জন্য তিনি বুঝেছিলেন ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানকে এক থাকতে হবে। এবার আরেকটা চরিত্র আসবো, শাহজাহান বা শাহজাহান। একটা কথা মনে রাখবে, সব থেকে যদি ব্রাইট কোথাও হয় তার অন্তরালে ডার্ক থাকে, এটা হলো ধ্রুব সত্য। অত্যন্ত ব্রাইট যদি কিছু হয় তার অন্তরালে ডার্ক থাকে, বা ডার্ক ইজ কামিং সুন। আমরা শাহজাহানের সময় পাবো সুবর্ণ যুগ, গোল্ডেন এরা। কেন সুবর্ণ যুগ আমরা কখন বলি? যখন কোনো অশান্তি থাকে না তখন। তাই ইতিহাস যখন পড়ব আমরা দেখব শাহজাহানের আমলে শিল্প সংস্কৃতির বিশাল উন্নতি হয়েছিল, এবং ইনি শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তা এনার টাইমে দেখা গেল কোনো বৈদেশিক আক্রমণ ঘটেনি, কোনো ইন্টারনাল ডিস্টারবেন্স যাকে বলি, বিদ্রোহ টিদ্রোহ, এগুলো ঘটেনি। এবং রাজকোষ থেকে প্রচুর 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 টাকা বেরিয়ে গেছিল তার বিভিন্ন শিল্প সৌধ কার্যে। রিটার্ন যে কিছু আনতে হবে সেটা উনি দেখেন। দীর্ঘদিন ধরে কোনো বৈদেশিক আক্রমণ বা অভ্যন্তরীণ কোনো বিদ্রোহ না হওয়ার ফলে তার যে আর্মি ছিল সে আর্মি প্রপারলি ইউটিলাইজ ছিল না, যুদ্ধ তবে তো মানে ফলত তাদের যে কর্মদক্ষতা সেটাও নষ্ট হয়ে গেছিল। তার মানে একদিকে আমি চূড়ান্ততে উঠেছি, কিন্তু ব্যাপারটা হলো পিছনে যেটা ফেলে এসেছি সেটা কিন্তু ধ্বংসটাকে অনেকটা পরিমাণেই ত্বরান্বিত করেছে। এবং ঔরঙ্গজেব এসে গোলাপ যা, তাহলে এনার সময় সুবর্ণ যুগ নো ডাউট, কিন্তু এনাকেও রেসপন্সিবিলিটি কিছুটা নিতে হবে। মুঘল সাম্রাজ্য পতনে এনারও কিন্তু কিছুটা দায় ছিল, অস্বীকারের উপায় নেই। ক্লিয়ার তো? তাহলে পড়ছিলাম ঔরঙ্গাবাদ, তাহলে ঔরঙ্গাবাদকে ঔরঙ্গজেব এবং তার স্ত্রীর সমান। কৃষ্ণেন্দু একটা বছর এক্সট্রা রেট কবে গো? কটা বলো? কোন বছরে একটা ডেট এক্সট্রা থাকে? বছরে আমি বছরে কত এক্সপিরিয়েন্স থাকে? বছরে কটা এক্সট্রা রেট থাকে বলো? আমি ক্যালেন্ডারে অঙ্ক করাইনি। একদিনে কি যায় না, কত এক্সপিরিয়েন্স থাকে? শোনো গো, শোনো, বারবার একটা কথা বলি, কে কি বলে আমার দেখে লাভ নেই, জাস্ট আই অলসো ডোন্ট কেয়ার অফ দ্যাট। চাকরি পেতে হলে 6 মাস আগেও যেটা পড়েছো সেটাও যাতে মনে থাকে। চাকরি পাওয়ার পর ভুলে যাও, খারাপ মানুষ হয়ে যাও, নো প্রবলেম, কিন্তু চাকরি পাওয়ার আগে অত্যন্ত ভালো থাকতে হবে, হলো? নয়তো ওর মাল মিথ্যে কথা বলতে হবে, ওই যে বড় দিন নিয়ে এসেছি চাকরি করবো না, পাশেই তো নাকি
ও আজকে তোমাদের বাড়ির ইয়েটা দেখি, দরজা দেখি, একদিন যে চোখেই পড়ে ধরে ওটা বড় সড়ই তো দরজা, মিষ্টির দোকানের পাশে, মিষ্টির দোকান না তো, মিষ্টির কারখানা। দেখো বদলি না তো, তার আগে বলি ক্যালেন্ডারের অঙ্কে কিন্তু করতে হয় 365 দিন তো, এই তাকাও 365 দিনে তো বছর, 356 কি? দিনের বছর, আর এটা একটা কনস্টিটিউশনের 356 কি? হ্যাঁ 365 ধারা, অবশ্যই। কিসের ধারা? কি emergency? যখন স্টেট মেশিনারি কনস্টিটিউশন অনুযায়ী চলে না, তখন 356 লাগু হয় এবং এটা রাজ্যে লাগু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সাথে, ঠিক আছে, রাষ্ট্রপতিকে পরে বলছি। 365 দিন হচ্ছে ন্যাচারাল ইয়ার। বারবার বলেছি সপ্তাহ 7 দিনের আবর্তিত হয়, একটা এক্সট্রা ডে বললাম, এবার এটা বড় ভাইটাল এক্সট্রা। আমাকে বলো কোনো বছরের 1 জানুয়ারি, ধরো কোনো বছরের 1 জানুয়ারি, এটা দিয়ে হবে না, কোনো বছরের 1 জানুয়ারি আমি বললাম রবিবার, কিবার? রবিবার। তাহলে আমাকে বলো ওই বছরেরই 31শে ডিসেম্বর কিবার হবে? সোমবার। সোমবার বলছি না, শনিবার। রাইট। 1 তারিখ যেবারে শুরু হয়, যেবারে বছর শুরু হয়, সেবারেই তো বছর শেষ হয়, যদি সেটা কি থাকে, নর্মাল ইয়ার থাকে। আর আমার ভাষায় অ্যাবনর্মাল ইয়ার মানে লিপ ইয়ার। একদম সামনে দেওয়া, কিনেছিস? হ্যাঁ কিনেছিস প্যান্ট? কত? কালো গামছা পরে যাবি? হ্যাঁ কত? 650 টাকা? ওই কলেজে তো ও কিনেছে, ও কিনেছে তোর কি? না না, ইয়ে সন্তুর কোলে উঠে বসছিল, উঠে পড়েছি। তখন আমি চ্যাংড়া ওখানে যেতাম। যা, তাহলে যেটা আসছে এবার তোর মায়ের তো ল্যাগিস পরেও তো জিজ্ঞাসা টাকা লাগতো না আমার। আমি স্যারের অপরাধ করে পিছলে পড়ি মুখ চুবড়ে স্যারের না কে ল্যাগিস করবে? কে দেখতে যাবে? তোমার যখন এবার শীতকাল হবে দুপুর করে প্যান্ট ধরে ল্যাগিস পরে যেও, কে দেখতে যাবে? তাহলে কি বললাম, যেটা নর্মাল ইয়ার 365 দিন, একটা ডেট এক্সট্রা, এবং একটা ডেট যে এক্সট্রা থাকে, তোর এখানে ঢোকার কি হয়েছে? একটা ডেট যে এক্সট্রা থাকে, অঙ্কটা আসে কি করে দেখো বলো তো। 1-1-19 সাল, না 1-1 এটা কোন সাল? আমি ধরলাম 1-1-25 সাল ছিল সোমবার, আমি ধরলাম। তাহলে 1-1-26 সাল এবার হবে, হ্যাঁ দেখতে হবে 1-1-25, 1-1-25 যদি সোমবার হয়, তাহলে সোমে শুরু সোমে শেষ, মঙ্গলবার থেকে start। কি হয়ে গেল? ও 1-1-25 যদি রবিবার সোমবার হয়ে থাকে, তুমি বলো এর থেকে 280 দিন পর, 280 দিন পর কি বার হবে? 1-1-25 ছিল সোমবার, 280 দিন পর কি বার হবে? কি বলছো? এখানে কিন্তু লজিকটা বলেছি, 7 দিন অন্তর তো ঘোরে, তো তোমার দেখার প্রয়োজন নেই কো, এটাকে 7 দিয়ে ভাগ করে দাও, 7 দিয়ে ভাগ করলে মিট হয়ে গেল, মিট হয়ে গেছে তো,
তার মানে কি ভারসাম্য যাবে? বুঝতে পারি কি বললাম? সাথে ভাগ করলে মিলে গেলে এটা যদি তোমাকে বলতো না মিললে যেটা মানে রাজ্যের সাথে সেটা দেখতে বলতো 301 দিন পর কি বার হবে, তাই 7 দিয়ে ভাগ করতাম, 4 7 28, 21 মিলে গেল। এবার যদি বলতো 300 দিন পর 4 7 28, 2 20, 7 গুণে 14, তাহলে 6 অবশিষ্ট, তাই তো? তাহলে কত? শনির পরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, হ্যাঁ এতদিনে না এই 300 দিন পরে দেখো পরীক্ষা, শোনো আমি বারবার বলছি, পরীক্ষা সোজা হবে ভাববে না। এবার দেখো তোমরা কি করে মিসগাইড হও। তোমাকে বলে যায় ইয়েটা দেখে যাবে, কি বলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে যাবে। মনে রাখবে প্রিভিয়াস ইয়ার্স থেকে নো ডাউট 60-70% হয়তো আসে, কিন্তু মনে রাখবে গেম যে খেলে 10%-এ বা 20%-এ, সেটা কিন্তু ডেপথ স্টাডি না থাকলে হবে। আগে থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমি দেখবো কেন? যেটা মিসগাইডের সবথেকে বড় কথা, কেন দেখবো? আমার সিলেবাসটা কমপ্লিট করব, সিলেবাস কমপ্লিট করার পরে আমি ওটা দেখবো। কিন্তু আমাদের সেখানে হয় আগে প্রিভিয়াস ইয়ার্স দেখে নেব না, নিয়ম সেটা না। পুকুরে মাছ মারতে দেখেছো? জাল মারে যে দেখেছো? একটা জালে খ্যাপ জাল না কি বলে এরকম করে ফেলে, ওটা কিন্তু মাছ বেশি ওঠে না। কিন্তু জাল মারে কি করে? সারা পুকুরটাকে জাল মেরে দেয়, আনতে 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 এক জায়গাতে স্টোর করে, ছোট্ট জায়গাতে। সেখান থেকে তার যা যা মাছ দরকার বাদ বাকিগুলো ছেড়ে দেয়। কিন্তু যে খ্যাপলা না খ্যাপ বললো, ওটা মানলে কি তোমার যে মাছ চাও সেটাই পাও? পাও। ভাগ্য চাকরি তো হয়, নৌকায় যারা ঘুরে বা ছাড়ে বলে ওইটা মারে। ওই তো। কিন্তু এই আমাদের যে পুকুরে মারে হলো, সারা পুকুরটা মারলো, মেরে একটা এরকম জায়গায় নিয়ে আসলো, যেটা দরকার সেটা উঠাচ্ছে, বাকিগুলো ছেড়ে দিচ্ছে। ওটাতে হার্ড ওয়ার্ক, আর যদি মারে স্মার্ট ওয়ার্ক, ছোট জায়গায় মারে ওর পরিমাণে হয়ে যায়। বদ্রীনাথ, বলো বদ্রীনাথটা কোথায়? কোথায়? হিমালয়ে, তাই তো? ছোট তো, হ্যাঁ এবার ওখানে পাপা ধরে দিবে না ভিতরে কোথায় পারো গেল? এখানে পাটা উঠবো না করে কত নাকি 210? না না কত? 210 এ সেদিকে তুমি না কে প্যান্ট পরে এসেছিলে না, একটা ট্রাকস্যুট? তুমি গরমে কি করে না কিছু বলবে ওই কোন জায়গায় কিনেছো? ওই দেখি ওখানে 200 কত বললে? 210 টাকা ওই যে মুসলমান পাড়া দিয়ে বেরিয়ে যায় যে ঠাকুরটা মন্দির থেকে বন্ধ করে করতে হতো। তাহলে এটা হচ্ছে হিমালয়, তাই তো? এই হিমালয় যখন পর্বত পড়ছি, দুটো জিনিস শুনে নাও ইংলিশে। দি হিমালয় বসাতে পারো তুমি? পর্বতের মুখ আগে বসে না, কিন্তু বসবে না, সিংহ হলে তখন কিন্তু পড়াশোনা যদি হিমালয়াস হতো, যদি হিমালয়াস হতো, পর্বতমালা হতো, তাহলে দি বসে ইংলিশ সময় লাগে। কিন্তু এই যে হিমালয়, এটা কি ভঙ্গিল পর্বত, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, নবীন সুন্দর কথা। নবীন বলতে আমার স্টার লাইনে নবীন না, বিএসএনএল নবীন না। আচ্ছা, নবীন ভঙ্গিল পর্বত, এটা হলো ফোল্ডেড মাউন্টেন। একটা যদি প্রশ্ন আমাকে করে দেয়, এই যে ফোল্ডেড মাউন্টেন আমাদের হিমালয়, আমাকে বলো তো হিমালয় হওয়ার আগে এখানে কি ছিল? টেথিস নামে একটা অগভীর সমুদ্র ছিল। তার দুটা যে ল্যান্ড, ওটা এইটুই ল্যান্ড না, মৎস্য, আঙ্কারা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ড,
এই যে ভঙ্গিল পর্বত আমরা দেখলাম, হিমালয় দেখলাম, এই যখন হিমালয় পর্বত পেলাম, আমাকে জাস্ট একটু বলো তো, হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটা কোনটা? মাউন্ট এভারেস্ট। ভালো। মাউন্ট এভারেস্টটা কোথায়? কোন রাষ্ট্রে? নেপালে। সুন্দর কথা। এভারেস্ট নেপাল। এবার নেপাল একটা কথা শুনতাম, নেপাল হচ্ছে একটা এমন দেশ যে দেশটা কোনোদিনও কারো অধীনে থাকে, যে দেশটা কোনোদিনও কারো অধীনে থাকে। 2 নাম্বার, এই দেশের যে পতাকা আয়তাকার নয়, ত্রিভুজাকার। আয়তাকার নয়, ত্রিভুজাকার। এই যে হিমালয়ে আমরা দেখলাম এভারেস্ট, এভারেস্টের নেপালি ভাষাতে ওদের একটা নিজের নাম রয়েছে। নামটা কি? সাগর। মনে থাকবে? হিমালয় এভারেস্ট মানে ওটা নেপালে। এবার হচ্ছে হিমালয় পর্বতে দ্বিতীয় শৃঙ্গ কোনটা উচ্চতম? করবেন? ভালো। কেটু কিন্তু হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। বিশ্বের তৃতীয় বৃহৎ উচ্চতম শৃঙ্গ কোনটা? কাঞ্চনজঙ্ঘা। কোন পর্বতে? হিমালয়ে। এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমার ভারত, আমার ভারত। ঠিক আছে, তাই যেটা আসছে বদ্রীনাথ কোথায়? হিমালয়। এবার যদি হিমালয় বদ্রীনাথ, তাহলে এটা মনে রাখবে, এটা কি শিবভূমি তো। তার পাশেও একটা জিনিস আসবো, এটা হচ্ছে হিন্দুদের অত্যন্ত পবিত্র, কিন্তু কজন যায় জানি না। আমি শুনি সুগার টুগার রোগ থাকলে লুকতে দেয়। হ্যাঁ, এটা সুতরাং আমার যাওয়া হবে না, যাওয়ার আগে টেস্ট করে সুগার টেস্ট, তারপরে হার্টের কোনো প্রবলেম আছে নাকি, মোট কথা তোমার ফিটনেস থাকতে হয়। আচ্ছা, মনে রাখবে এটা কোথায়? গঙ্গোত্রী গ্লাসিয়ার। গ্লাসিয়ার মানে গঙ্গোত্রী হিমবাহের কাছে। এবং গঙ্গোত্রী হিমবাহ থেকে কার সৃষ্টি হয়েছে? গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। পৌরাণিক নদী কাকে বলে? হিমালয়ের সৃষ্টি লাগে গঙ্গা ছিল। ঠিক আছে, তুই বল। হিমালয় থেকে সৃষ্ট 3টে নদী পাবো আপাতত। সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা। লেন্থ ওয়াইজ মানে সৃষ্টি থেকে শেষ, এই লেন্থ ওয়াইজ সব থেকে বড় নদী কোনটা? লেন্থ ওয়াইজ সিন্ধু নদী লেন্থ ওয়াইজ। কিন্তু আবার ভারতে যদি বলি, ভারতের সব থেকে কম। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, কিন্তু লেন্থ ওয়াইজ যদি ধরি, আবার শুরু থেকে শেষ, তাহলে কিন্তু আবার ছোট। কিন্তু ব্রহ্মপুত্র এক জায়গায় রয়েছে, দ্বিতীয়। এবং মনে রাখবে, দ্বিতীয় দীর্ঘতম কিন্তু বৃহত্তম। বৃহত্তম বলতে জল ধারণ ক্ষমতা তার। গুয়াহাটি কোন নদীর ধারে? তাই বলে প্রায় বন্যা যায় না। আচ্ছা, তুই বল। জগন্নাথ মন্দির রিসেন্টলি উদ্বোধন হলো, কোথায়? জিরাটে। আমি শুনছি দীঘাতে। আচ্ছা, দীঘা কোন সাগরের তীরে? বঙ্গোপসাগর। ভালো। তুই বলো, সাগর আর মহাসাগর, সাগরের ডেফিনিশন কি হবে? মহাসাগরের ডেফিনিশন কি হবে? একটা কোন থাকবে সাগরের ক্ষেত্রে? একটা কোন থাকবে মানে? মানে পাহাড়, ধারের কথা বলছি। মানে ও বলতে চাইছে যে ভূমির সাথে কোনো একটা দিক। রাইট। আর মহাসাগরের চারদিকে এটার উপর কোনো ফুল নাই। কোনো ফুল নেই। ঠিক আছে, কোনো ফুল নেই। ভারত মহাসাগর। আমরা শোনো,
এনটিপিসি যেটা আছে সেখানে কিন্তু কোনো বাদ বিচার নেই অঙ্কে, জিকে তো সব কিছুই এক। আমরা পিএসসি WBPSC যেটা স্কুল সার্ভিসের বেরোচ্ছে, এখনো বেরিয়ে কিনা যায় না, বলছি না 31 তারিখের মধ্যে বেরোবে, তাই তো শীঘ্র মধ্যে বের করতে হবে। সিলেবাসের প্যাটার্নটা দিয়েছে না আমি তা বলছি না, SLST যেটা প্রাইমারি সেটা তো দিয়ে দিল, আর সেটা দিয়েছে সি গ্রুপ সেটা- ডি গ্রুপ দেয়নি। সেটা আবার গন্ডগোল কি করেছে দেখো, পিটি নেই, আর দেখলাম পিটি নেই সাবজেক্ট পেপার, এবং সেটা একটা টেটের উপরে রয়েছে, টেট পরীক্ষার একটা সাবজেক্টের উপরে রয়েছে কোথায় কত নাম্বার দিয়েছিলাম ওখানে একটা পাবলিক। এটা হচ্ছে। আর যারা এখনো চাকরি করতেন, চাকরি যারা বর্তমানে, তারা 10 মার্কস পাবে, কেন প্রতি বছরে 2 করে পাবে এক্সট্রা, সেটা নিউ ক্যান্ডিডেটরা পাবে না। ইন্টারভিউ 10 হবে, এবং ওই ক্লাস যে ডেমো দেখাতে হয় সেটা 10। কিন্তু পিটিটা উঠিয়ে দিয়েছে, সাবজেক্ট পেপার করলো তাও MCQ সাথে, ভালো করেছে। এবার দেখো ওরা বোঝে, তাড়াতাড়ি সিলেকশন করবে। কি এটা দেখো, একটা কথা শুনবা, শোনো, আমি বারবার যে কথাটা বলি, বারবার খিদে প্রচণ্ড, খাবার লাগে, খাবার দেওয়ার লোক নেই। সুতরাং যেটা পাবো সেটাই খেয়ে নেবো। খাবার সার্ভ করারই লোক নেই, হ্যাঁ, একজনের হাতেই যাচ্ছে তো। এবার দেখো আমরা তো আরো পার্সোনালি টেস্ট হলে গন্ডগোল বিষয় বলে তিনি মধ্যে হ্যাঁ, এর জন্য হয়তো উঠে দিচ্ছে, সেটা মনে করেছে। একটা কথা মনে রাখবে, সেটা যেটা বোঝো বুঝবে, স্বার্থ ছাড়া কেউ একটা পা চলে না, স্বয়ং ঈশ্বর, পরমেশ্বর যে আমাদের সৃষ্টি করেছেন, পরমেশ্বরের স্বার্থ আছে, যাই তার অস্তিত্বটা বলে। প্রত্যেকেই স্বার্থ রয়েছে, এবার স্বার্থটা ঘনীভূত হয়ে যায় তখন যখন কিছু হারাবার আকাঙ্ক্ষা থাকে। আমার যখন শক্তি আছে, শক্তির এমন একটা নেশা যে চায় না শক্তির বলয় থেকে বেরিয়ে যেতে, তাহলে শক্তির বলয় থেকে যাতে বেরিয়ে নেওয়া যায়, আমি যখন শক্তিতে আমি থাকবো, তখন আমি রাজা, নিজেকে রাজা মনে করছি প্রত্যেকেই, তখন কিন্তু আমি যেটা করবো সেটাই ঠিক, সুতরাং স্বার্থান্বেষী আমরা সকলে, কোথাও বৃহৎ অর্থের স্বার্থ, কোথাও অস্তিত্ব রক্ষার্থে স্বার্থ। আমাদের কিন্তু দেখো, চাকরি যদি না পাও, পয়সাও দাও, একদম পরিষ্কার কথা। তুমি অত্যন্ত ভালো ছেলে হও, চাকরি পাওনি, লাভ নেই। আমাকে একটা জিনিস বলো তো, 2 বছর পরে, 3 বছর পরে দেখা গেল তোমারই কোনো বন্ধু চাকরি পেল, বা তুমি পিছিয়ে গেলে, বা তুমি চাকরি পেলে সে পিছিয়ে গেল। যখন কোনো বাড়িতে নিমন্ত্রণ করবে, তখন লক্ষ্য করবে যে ছেলেরা চাকরিকে গায়ে করবে না, তোমার জ্ঞান গুণ কি আছে সেটা দেখবে না, জ্ঞান গুণ কি আছে দেখবে। চাকরি পেয়েছো মানে তুমি ভালো, সুতরাং আগে চাকরি পেতে হবে, এবং চাকরিটা ফেয়ারলি পেতে হবে, ফেয়ারলি। আর ফেয়ারলি চাকরি তো পায়, ফেয়ারলি যে চাকরি পায় না, এবার ভাবতে কিছু বলছে সেটা আসলে এবার দেখো, একটু বলো, তোমাকে দিয়েই ধরি, হ্যাঁ, তোমারই গন্ডগোল হয়, খুব গন্ডগোল করো। বলো, না বলো। আচ্ছা সন্তু, ফেসবুকে কিছু চেঞ্জ করেছে না? ক্রোমে গেলাম, ক্রোমে গিয়ে তুমি বলতে লিঙ্কটা ডাউনলোডই নিচ্ছে না। আগে যেমন এসছি আসতো না যে ডাউনলোডে, হ্যাঁ, এখন হয় না। এখন ওটাকে আপনি অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইটে আমার করতে হবে। গুগলে গিয়ে লিখবেন
ফেসবুক ভিডিও ডাউনলোড। এগুলো দিয়ে লিখতে হবে ফেসবুক ভিডিও ডাউনলোড। হ্যাঁ, প্রথম লিঙ্কটা আছে, ওটা ক্লিক করে যে লিঙ্কটা পেস্ট করে দেবেন, দিয়ে ভিডিওটা চলে যাবেন। যে ভিডিওটা ডাউনলোড হবে না, কোথায় যাবো? গুগলে যাবো। হ্যাঁ, গুগলে গিয়ে কি লিখবো? ফেসবুক ভিডিও ডাউনলোড। ফেসবুক ভিডিও দিয়ে ডাউনলোড। আর ছাড়ো, এই তুমি বলো গো। ওই তো ওই তো সই তো না, ডাইরেক্ট উত্তর হবে। আমি তোমাকে বলেছিলাম না ওপরে যদি বলরামের হাল থাকে আর নিচে যদি কিউব থাকে কিচ্ছু করবে না, যেটা আছে সেটাকে মাথায় কেউ না থাকলে যেটা করবে। অর্ধেক করে দুটো বাটি দিয়ে 10 রাতে 5 5 5 5 চলো, মনে নেই? একটা অঙ্ক দিচ্ছি, না পারলে বাজে সন্ধে করো না উত্তরটা। বড় ক্ষেত্র ক্লিয়ার। বাহু 10 না, এক একটা বাহু 10। এবার বললো দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 2 মিটারের একটা রাস্তা আছে। কি বললাম? দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটারের রাস্তা আছে। আমি তোমার কাছে জানতে চাই এই যে টুকুনি এইটা ক্ষেত্রফল কত? মানে এই যে জায়গা, এই বাহু এক একটা 10 মিটার ক্লিয়ার, 4টেই 10 10। এবার এইখানে যে রাস্তাটা এইটা নিয়েছি 2, এটাও 2, তাহলে আমাকে এইটা বলো, এইটাতে কতটা জায়গা কে আছে? হ্যাঁ, এটা 4, সুন্দর, এটা 4ই আছে। আমাকে বলো সমস্ত রাস্তার ক্ষেত্রফল কত? পুরো রাস্তাটার ক্ষেত্রফল কত বলো? এবার আবার ফেসবুকে লাইভ করলে আসে না অনেক সময়, কারণটা কি জানে? এখন কোনো কি আমি গন্ডগোল করে ফেলেছি নাকি? না না, আপডেট মাঝে মাঝে কত? কিন্তু আমার প্রশ্ন হলো কেন 36? কেন 64? 10 থেকে 2 বাদ দিলে 8, 8 আর 64। কারণ ওখানে তো 2 মিনিট আছে। খুব সুস্থভাবে অঙ্কটা করবে, আমাকে তো টাইম পাবো না তো, সুস্থভাবে অঙ্ক করবে। এইটা চেয়েছে আর এইটা চেয়েছে, এটা 2, দৈর্ঘ্য 10, হ্যাঁ কি না? এটা তো এই প্যানেল পেলাম, তাহলে এই প্যানেলে একই কিন্তু 2, কিন্তু গন্ডগোল বেড়েছে এই জায়গায়। এই জায়গাটা 2বার কাউন্ট করে ফেলেছি, তাহলে একবার বাদ দেবো। এটাও 2, এটাও 2, বিয়োগ 2 স্কয়ার, 4 40 4। দেখ আমাকে বলো এই এক একটা ঘরের পরিসীমা কত? এক একটা ঘরের পরিসীমা কত? তাই তুমি বলো। হ্যাঁ, একটা ঘরের পরিসীমা 16। কেন? এটা ছিল 10, 2 চলে গেছে, তাহলে 4 4 8, তাই তো? তাহলে 4 ইন্টু 4, কেন বাহুকে 4 দিয়ে গুণ করেছো, 4 4 16। এক একটা বাহু ছিল 4 করে। এবার আমাকে একটা কথা বলো, খুব ভালো হবে। এক একটার ক্ষেত্রফল কত? 16ই হবে, এখানে 16ই হবে। আরে 4 স্কোয়ার তো, 4টে 64। আবার গিয়ে ফোন করে, এই মেয়েটা ফোন করবে একবার, বল কটায় টাইম লিখেছিস? লিখে দেয়, তাহলে লিখে নিয়েছিস, ভালো কাজ করেছিস। বিকেল কোন বই বের করবো? ও আচ্ছা, ঠিক আছে, ফেসবুক আছে।
লাস্ট একটা তোমার জন্য, খুব তাড়াতাড়ি উত্তর করবে, ওই রিং করে উত্তর চায় না। তোমাদের মিষ্টির দোকানে তোমাকে বসিয়েছে, আমি মনে করলাম মিষ্টিগুলো একটু বাকি দেবো, ডিসকাউন্ট দিয়ে দিয়েছো, বলেছো 10% করে ডিসকাউন্ট দিলাম 4 বার, বললে এই 4 বার ডিসকাউন্ট দিলাম তো, লোকটা খুব খুশি হলো, বললে 3টা সিঙ্গেল করে দাও। 10% করে যদি 4 বার ডিসকাউন্ট দিই, সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে বলো? বারবার একটা কথা বলি আমি, যেগুলো তোমরা শোনো না, খুব ভালোভাবে স্কোয়ারকে মুখস্থ রাখতে হয়, কিউবকে মুখস্থ রাখতে হয়, আর ফার্স্ট দেখো দুটো 10% মানে 19%, হ্যাঁ কি না? চলো এটাকে ভাগ করো, দুটো 10 মানে 19%, হ্যাঁ কি না? তাহলে এটা 19 এটা 19, কি করতে হয় প্রথমে? যোগ করে দাও, 38 বিয়োগ 19 স্কোয়ার কত? তার মানে 3.61, হ্যাঁ কি না? তার মানে এটা হলো 9, এটা হলো 3, 4, 34.39 ডিসকাউন্ট পেয়েছি, তাই নাকি? কোনো কিছু 15 বেড়েছে, 10 কমেছে, আলটিমেট রেজাল্ট কি? 15% বেড়েছে, 10 কমেছে, আলটিমেট রেজাল্ট খাতা ইউজ হবে, খাতা ইউজ হবে, বলো। আরে কমেছে বেড়েছে বিয়োগ মারো, 5 বিয়োগ করো, 150 মানে 1.5 না, 1.5 তো, তাহলে কত? 3.5 হচ্ছে প্লাস, বুঝতে পারলে কি বললাম? 1.5টা গুণ করে 100 টাকা। গুণ করে শোনো, কালকে একটু মেসেজ করে দাও তোমাদের গ্রুপটা, কটায়? 10টায়, তাই তো? কালকে 10টা দিন কাজ করবো তোমাদের। আজকে রাতে কটায় বলেছি? 10টা 15। তিনটের অঙ্কগুলো করাবে, টাইম দিচ্ছি। আজকে দিকে বলেছি, কালকে তাহলে ওখানে পড়াবো। কালকে যাবে তো? হ্যাঁ কালকে তাহলে আমাকে রাতে ক্লাস করাবার পরে একটু মনে করে দেবে, আমি কিছু অঙ্ক সাজিয়ে দিয়ে যাচ্ছি। আর সামনে পরীক্ষা, একদম খাওয়া দাওয়া পারলে ফেল দাও, খাবো খুব ভালো ভালো। হ্যাঁ কি বলছো? ও খাবার কিনে এনেছে, আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া